আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আইএলটিএস বুক 18 এর টেস্ট 2 এর যে প্রথম ফ্যাসেজটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো এই ফ্যাসেজটা হচ্ছে স্টোন হেঞ্জ নিয়ে। আমরা জানি ব্রিটেনের দক্ষিণে কিছু পাথর রয়েছে যেগুলো অনেক আগের, যখন ইতিহাস লেখা শুরু হয় তারও আগের থেকে ওইখানে। তো এখন কথা হচ্ছে এই পাথরগুলো এখানে কীভাবে এভাবে আন্ডার কনস্ট্রাকশন আসলো, বা এভাবে কারা শেপ দিয়েছিল, কেন দিয়েছিল, কীভাবে দিয়েছিল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত এই ফ্যাসেজে আলোচনা করা হবে। তো কোশ্চেনে চলে আসি, কোশ্চেন থেকে আমরা ফ্যাসেজটা পড়ে ফেলবো। তো কোশ্চেন হচ্ছে দ্য ডিচ অ্যান্ড হ্যাঞ্জ ওয়ার ডাগ পসিবলি, এই যে কনস্ট্রাকশনের কথা বলা হচ্ছে যে এগুলো আসলে কীভাবে আন্ডার কনস্ট্রাকশন এসেছে অথবা এগুলো নির্মাণ করা হয়েছে। তো প্রথম বলতেছে পরীক্ষা খনন করা হয়েছে। তো খনন করা হয়েছে কি ওই সমস্ত যন্ত্রপাতি দিয়ে যেগুলো বানানো হয় ঢেঁস থেকে। এবার আসেন, শত শত বছর ধরে আর্কিওলজিস্ট এবং ঐতিহাসিকবিদরা এই বিষয়টা নিয়ে খুব বেশি তারা হতভম্ব যে স্টোন হেঞ্জ আসলে কীভাবে নির্মিত হলো। রহস্যজনক স্টোন হেঞ্জ, রহস্যজনক এই স্টোন হেঞ্জটা আসলে কীভাবে নির্মিত হয়েছে এটা নিয়ে তারা খুবই হতভম্ব। তো এটা হচ্ছে ইতিহাস যখন থেকে লেখা হয় নাই তারও আগ থেকে এটা, এবং এটা আন্ডার কনস্ট্রাকশনে আসতে, অর্থাৎ এটা ফুললি কনস্ট্রাক্ট হতে 1500 বছর লেগেছিল। কয়েকটা স্তরে এটার কনস্ট্রাকশন হয়েছে। তারা বলতেছে আর কি এটা একটা জিনিস হাইপোথেটিক্যাল। লোকেটন সেলসবেরি কোথায় এটা, এই যে অংশটাই ব্রিটেনের এই অংশটাই প্লেনে স্যালিসবেরি অংশে, সাউদার্ন ইংল্যান্ডের। ইট ইজ কম্প্রোমাইজ অফ রাফলি, অর্থাৎ এখানে দেখা যায় 100টা ম্যাসিভ আপরাইট স্টোনস এখানে দাঁড় করানো, এগুলো লম্বালম্বি দাঁড় করানো, সোজা সোজা দাঁড় করানো, বড় বড় স্টোনের বড় বড় পাথরখণ্ড। তো এটা সার্কুলার ফর্মে দেওয়া আছে, সার্কুলার বৃত্তাকার ফর্মে এগুলো দেওয়া আছে। তো বলছে আর্কিওলজিস্ট বিলিভ ইংল্যান্ডস মোস্ট আইকনিক প্রি হিস্টোরিক রুইন্স ওয়াজ বিল্ট ইন সেভারাল স্টেজে। তারা বলতেছেন যে এই ইংল্যান্ডের এই প্রাগ ঐতিহাসিক এই জিনিসটা কয়েকটা স্টেজে নির্মাণ করা হয়েছে। উইথ দ্য আর্লিয়েস্ট কনস্ট্রাকশন অফ 5000 অথবা তারও বছর আগে থেকে। তো প্রথম বলতেছে যে কি নিউলিথিক ব্রাইটনস ইউজড প্রিমিটিভ টুলস। নিউলিথিক ব্রাইটন যারা ছিল, ব্রাইটন তখনকার ওইখানকার অধিবাসীদেরকে ব্রাইটন বলা হতো, তারা যারা ছিল। আর নিউলিথিক হচ্ছে একটা এজ, অর্থাৎ বিসি এবং এডি এর গণনার আগে যে গণনাটা ছিল সেটা ছিল নিউলিথিক এজ, প্যালিওলিথিক এজ, এগুলো আর কি। তো বলতেছে এই যে নির্মাণ করা হলো এগুলো প্রিমিটিভ টুলস, আদিম যুগের যে যন্ত্রপাতি আছিল, এখনও না অনেক উন্নত মানের যন্ত্রপাতি, তখন তো এরকম ছিল না, তখন প্রিমিটিভ টুলস ছিল। উইচ মে হ্যাভ বিন ফ্যাশন আউট অফ ডিয়ার অ্যান্টলার, যেগুলো বানানো হয়েছিল, ফ্যাশন আউট মেড আউট অফ ডিয়ার অ্যান্টলার। অ্যান্টলার কি, অর্থাৎ বড় বড় যে শিং আছে শিংগুলোকে অ্যান্টলার বলা হয়। তো ডিয়ার অ্যান্টলার থেকে বানানো হয়েছিল। তাহলে যে দেখেন প্রিমিটিভ টুলস, এই যে টুলের কথা বলা আছে, তো টুলটা এখানে বলা আছে মে বিন ফ্যাশন আউট ডিয়ার অ্যান্টলার থেকে বানানো হয়েছে। তো এবার দেখেন এই যে দ্য ডিচার অ্যান্ড হ্যান্ড ওয়ার ডাক পসিবলি ইউজিং টুলস মেড ফ্রম অ্যান্টলার। তাহলে আমাদের এখানে প্রথম নম্বর আনসারটা আমরা পেয়ে গেলাম অ্যান্টলার। ওকে, 2 নম্বর কোশ্চেন কি, ড্যাশ মে হ্যাভ বিন অ্যারেঞ্জ ইন ডিপ পিটস ইনসাইড দ্য সার্কেল। ডিপ গভীর, পিটস পরীক্ষা, ইনসাইড ইনসাইড ওই সার্কেলের ভেতরে, পরীক্ষার ভিতরে যে সার্কেল আছে ওই সার্কেলের ভিতরে মে হ্যাভ বিন অ্যারেঞ্জ করা হয়েছিল। কি অ্যারেঞ্জ করা হয়েছিল, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখেন টু ডি গেম মিস অফ সার্কুলার ডিচ অ্যান্ড ব্যাঙ্ক অর হ্যাঞ্জ। তো অর্থাৎ এখানে বলা হচ্ছে যে হরিণের যে শিং ছিল সেটা দিয়ে বড় পরীক্ষাটা খনন করা হয়েছে, এটা বলতে চাচ্ছেন ওনারা। ডিপ পিটস, এই যে দেখেন ডিপ পিটস আসি গেছে, তাহলে আমরা এই যে পিটস পাইছি, ওইখানে পিটসে আসি গেছে পাই গেছি। তাহলে ডিপ পিটস ডেটিং ব্যাক টু দ্যাট ইরা অ্যান্ড লোকেটেড উইদিন দ্য সার্কেল মে হ্যাভ ওয়ান্স হেল্ড এ রিং অফ টিম্বার পোস্টস। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম টিম্বার পোস্ট। লক্ষ্য করেন তাহলে কি বলছে, ডিপ পিটস ডেটিং ব্যাক টু দ্যাট ইরা, অর্থাৎ যে ডিপ পিটস যা পরীক্ষাটা সে সময়কার ছিল, এবং লোকেটেড উইদিন যে সার্কেল, এবং ওই সার্কেলের ভিতরে লোকেট ছিল বা অবস্থিত ছিল, মে হ্যাভ ওয়ান্স, তারা বলতেছে হয়তোবা কোনো এক সময়, হেল্ড এ রিং অফ, ধারণ করতে একটা রিং অফ টিম্বার পোস্টস, অর্থাৎ টিম্বারের কাঠের একটা পোস্ট দিয়ে বানানো রিং ধারণ করতে এটার ভিতরে। তাহলে এখানে দেখেন তাহলে কি হবে,
A timber post may have been arranged in deep pits inside the circle. অর্থাৎ সার্কেলের ডিপ পিটস মানে পরীক্ষার গভীরে, ইনসাইড দ্য সার্কেলের ভিতরে কি অ্যারেঞ্জ করা ছিল, তাহলে অ্যারেঞ্জ করা ছিল কি, এই যে দেখেন, ডিপ পিটস ডেটিং ব্যাক টু দ্যাট ইয়ার অ্যান্ড লোকেটেড উইদিন দ্য সার্কেল মে হ্যাভ বিন ওয়ান্স হেল্ড এ রিং অফ কিসের রিং, অফ টিম্বার পোস্টস। তাহলে এখানে দেখেন এই যে ড্যাশ হ্যাভ বিন অ্যারেঞ্জ ইন দ্য ডিপ ইনসাইড দ্য সার্কেলের ভিতরে, তাহলে টিম্বার কি হবে, টিম্বার পোস্টস। ওকে, এরপরে আসি আমরা 2 নাম্বার স্টেজ, বলতেছে ব্লু স্টোনস ফ্রম দ্য প্যারিস প্রিসেলি হিলস ওয়ার প্লেসড ইন স্ট্যান্ডিং পজিশন। এরপরে থিওরিজ অ্যাবাউট দ্য ট্রান্সপোর্টেশন অফ দ্য ব্লু স্টোন, ওই ব্লু স্টোনগুলো কীভাবে আনা হয়েছিল সেটার কথা বলা হচ্ছে। আর্কিওলজিক্যাল বিল্ডার ইউজড ড্যাশ টু মেক স্লেজ অ্যান্ড রোলার্স, স্লেজ মানে কাঠ দিয়ে বানানো গাড়ি, রোলারও একই ধরনের, রোলার যেটা দিয়ে আপনি কোনো একটা ভারী জিনিসকে গড়িয়ে গড়িয়ে নিয়ে আসতে পারবেন সেটা। তো বিল্ডার যারা ছিল তারা ইউজ করেছে, কি ইউজ করেছে, ড্যাশ ইউজ করেছে স্লেজ এবং রোলার নির্মাণে। তাহলে এবার আসেন বিল্ডারদেরকে বার করি আমরা, প্যাসেজের কোথায় রয়েছে। তো এখন এখানে আপনি আসতে হবে কোথায়, এদিক থেকে, অ্যাকর্ডিং টু লং স্ট্যান্ডিং থিওরি স্ট্যান্ডিং বিল্ডার, যে দেখেন বিল্ডার, স্টোনহেঞ্জ বিল্ডার, অর্থাৎ স্টোনহেঞ্জের যে নির্মাতারা ছিল তারা ফ্যাশনড স্লেজেস অ্যান্ড রোলার আউট অফ ট্রি ট্যাঙ্কস। তাহলে সহজ। কোশ্চানে কিওয়ার্ড কি, কোশ্চানের কিওয়ার্ড হচ্ছে আপনার এই যে স্লেজ অ্যান্ড রুলার্স, এটা প্রথমে ধরতে হবে। এবার এখানে আসেন, এখানে এই যে স্লেজ অ্যান্ড রোলার্স, ওকে, তাহলে আনসার করতে পারবেন, কারণ একই ধরনের অনেক কথা থাকতে পারে। তাহলে বিল্ডাররা ফ্যাশন মানে নির্মাণ করেছেন স্লেজ অ্যান্ড রোলার এবং স্লেজকে, এগুলো কাঠের তৈরি গাড়ি, আউট অফ ট্রি ট্যাঙ্ক, গাছের কাঠ দিয়ে, টু লাক দ্য ব্লু স্টোন ফ্রম দ্য প্রেসিলি হিল থেকে এগুলো নিয়ে আসতে। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের 3 নাম্বার কোশ্চেন আনসার। এই যে এখানে বিল্ডার ইউজড, তাহলে কি ইউজ করেছিলেন, এই যে দেখেন ট্রি ট্রাঙ্ক তারা ইউজ করেছিলেন। তাহলে বিল্ডার ইউজ ট্রি ট্রাঙ্ক টু মেক স্লেজ অ্যান্ড রোলার। এবারে 4 নাম্বার দেখেন, পুলড দ্যাম অন জায়ান্ট বাস্কেট, এগুলোকে জায়ান্ট বাস্কেটের ভিতরে কি করেছেন, পুলড দ্যাম অন জায়ান্ট বাস্কেট, বড় বাস্কেটের ভিতরে এগুলোকে পুল করেছেন। তাহলে দেখেন, দেন ট্রান্সফর্ম boulders onto raft and floated them first along the Wales coast and then up the river Avon towards Salisbury Plain. Alternatively, they may have towed each stone with a fleet of vessels. More recent archaeological hypothesis them transporting blue stone with the super-sized, এই যে দেখেন, উইকার বাস্কেটস। তাহলে বাস্কেট খুঁজে বাড়ি করতে হবে, পাইছি আমরা, on a combination of ball bearing and long grouped plank hauled by oxen। তাহলে কোশ্চেন আসি আমরা, এখানে কি বলা হচ্ছে, ফুলড দেম অন জায়ান্ট বাস্কেটে সেগুলো টেনে কি করা হয়েছিল, ঢুকানো হয়েছিল। তাহলে আসেন প্রথমে বাস্কেট ফাইন্ড আউট করতে হবে, তাহলে বাস্কেট ফাইন্ড আউট করলাম। এখন এখান থেকে অর্থ ফরেন, মোর রিসেন্ট আর্কিওলজিক্যাল হাইপোথেসিস, বর্তমানে যে একেবারে আধুনিক যে ধারণাটা, আর্কিওলজিক্যাল যে ধারণাটা, ভূতত্ত্ব যে ধারণা তারা করেছেন ভূতত্ত্ববিদরা, সেটা হচ্ছে ট্রান্সপোর্টিং দ্য ব্লু স্টোন, ওই বড় বড় পাথরগুলো ট্রান্সপোর্ট করা হয়েছে, নিয়ে আসা হয়েছে উইথ সুপার সাইজড উইকার বাস্কেট, বিশাল বড় বড় বাস্কেটের ভিতরে করে, অন এ কম্বিনেশন অফ বল বিয়ারিং, অর্থাৎ বল বিয়ারিং অ্যান্ড লং গ্রোভড প্ল্যাঙ্কস, এবং বড় বড় কাঠের তক্তার উপরে নিচে দিয়ে ব্যারিং দিয়ে, মানে এগুলো গাড়ির মতন করে টেনে আনা হয়েছে। তো এগুলো টানছে কে, হোল বাই অক্সেন, এগুলো টানছে বড় বড় ষাঁড় আছে, যে ষাঁড়, গরু ষাঁড়, তাহলে ষাঁড় গরুগুলো টানছে। দেখেন এই যে ফুলড দেম, ফুলড মানে টেনে আনা, ওগুলোকে টেনে এনেছেন অন জায়ান্ট বাস্কেটের ভেতরে কে, অক্সেন।
অক্সেন মানে গরু, তাহলে গরু টেনে এনেছিল। এবার জিওলজিক্যাল ফ্যাক্ট, দে ওয়ার ব্রট ফ্রম ওয়েলস বাই ড্যাশ, এগুলো নিয়ে আসা হয়েছে ওয়েলস থেকে। এবার আরও একটা জিনিস দেখেন, 17 শতকে যে অর্থাৎ 1970 শতকের দিকে যে জিনিসটা হয়েছে, যে জিওলজিক্যাল ফাইন্ডিংটা বাইরে, সেটা জিওলজিস্ট হ্যাভ বিন অ্যাডিং দেয়ার ভয়েসেস টু ডিবেট ওভার হাউ স্টোন হ্যাজ কাম ইনটু বিং, অর্থাৎ তারা বলতেছেন এই স্টোন হ্যাঞ্জ কীভাবে অস্তিত্বে আসলো বা নির্মিত হলো। তো তারা বলতেছেন চ্যালেঞ্জিং দ্য ক্লাসিক্যাল ইমেজ অফ ইন্ডাস্ট্রিয়াল বিল্ডার পুশিং, কার্টিং, রোলিং অর হোলিং জায়েন্ট স্টোনস ফ্রম ফার অ্যাওয়ে ওয়েলস। তো উনি বলতেছে এতক্ষণ যে কথাগুলো বলা হলো যে এটাকে মানে কার্টিংয়ের করে, অর্থাৎ বিভিন্ন রকমের গাড়ি টাড়ি যেগুলো কাঠ দিয়ে বানানো এগুলো করে, অথবা এগুলোকে রুলিং করে, হ্যাঁ, গড়িয়ে গড়িয়ে, অথবা ষাঁড় দিয়ে এগুলোকে টেনে এনে যেভাবে যেভাবে বলা হচ্ছে, ওনারা বলতেছে যে না, এভাবে মনে হয় নাই। সাম সায়েন্টিস্ট হ্যাজ সাজেস্টেড দ্যাট ইট ওয়াজ গ্লেসিয়ার্স, গ্লেসিয়ার যেগুলো ছিল নো হিউম্যানস। গ্লেসিয়ার মানে কি, অর্থাৎ যে হিমপ্রবাহ, বরফের যে প্রবাহ, সেটা ওনারা মনে করেন যে গ্লেসিয়ার, নট হিউম্যান, মানুষজনের টানা নাই। দ্যাট ক্যারিজ দ্য ব্লু স্টোনস টু সেলিসবারি প্লেন, অর্থাৎ সেলিসবারি প্লেনের মধ্যে যে এই যে ইয়াগুলো আসলো, ব্লু স্টোনগুলো আসলো, সেগুলো আসলে গ্লেসিয়ারই নিয়ে এসেছিল। তাহলে এখানে আমরা অবশ্যই দে আর ব্রট ফ্রম ওয়েলস বাই গ্লেসিয়ার্স। ওকে, এবার দেখেন ইস্টার্ন স্টোন স্ল্যাবস ওয়ার অ্যারেঞ্জ ইনটু অ্যান আউটার ক্রিসেন্ট অর রিং বিল্ডার। এবার রিং, এবার দেখেন বিল্ডার্স, এ থিওরি অ্যারোজ ইন দ্য 17th century দ্যাট ইটস বিল্ডার ওয়ার কেল্টিক, অর্থাৎ 17th centuryতে একটা থিওরি বলা হচ্ছে যে এটা নির্মাতারা ছিল কেল্টিক। কেল্টিক আমরা জানি একটা জাতি যারা ইংল্যান্ডে বসবাস করতো প্রাচীন আমলে, তো এটা আমরা জানি অনেকে। আচ্ছা, মোর আর্কিওলজিস্ট হ্যাভ রিমাইন্ড skeptical about this theory, however, wondering how the forces of nature could possibly have delivered the exact number of stones needed to complete the circle. তো এখানে বলতেছেন, অনেকে বলতেছেন যে এখানে যে পাথরগুলো যে ছিল এগুলো তো আসলে পুরো সার্কেলটাকে সুন্দরভাবে ঘেরাও করার জন্য একেবারে একজ্যাক্ট যে নাম্বারটা, সেই নাম্বারটাই এখানে আছে। তো গ্লেসিয়ার কীভাবে জানতে পারলো যে এখানে সার্কেল করার জন্য এতগুলো আপনার ব্লু স্টোন দরকার, সেটা তো আসলে সে জানবে না, তাহলে এটা কেমন হলো। এবার দেখেন পরে, দ্য থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন টুক প্লেস, এই যে 2000 BCE-তে হয়েছিল তৃতীয় ফেজে। এখানে বলছিল প্রথমে যে কয়েকটা স্তরে আপনার এটার কনস্ট্রাকশন হয়েছে। অ্যাট দিস পয়েন্ট স্টোন স্ল্যাবস নোন অ্যাজ সারসেন্স, অর্থাৎ স্টোন স্ল্যাব এটাকে কি বলা হয়, সারসেনও বলা হয়, ওয়ার অ্যারেঞ্জ ইনটু অ্যান আউটার ক্রিসেন্ট অর রিং। আমরা প্রশ্নে পেয়েছি যে আউটার ক্রিসেন্ট এবং রিংয়ের কথা বলা আছে প্রশ্নে। এই যে দেখেন, এই যে রিং, এই যে ক্রিসেন্ট অর রিং, এই যে এটা আমরা পেয়ে গেছি। তার মানে এখানে আমাদের পরে আমাদের কোশ্চেনটা আসতেছে। ইনটু আউটার ক্রিসেন্ট রিং সাম ওয়ার অ্যাসেম্বল ইনটু দ্য আইকনিক 3-piece স্ট্রাকচার কল্ড ট্রিলিথনস দ্যাট স্ট্যান্ড টল ইন দ্য সেন্টার অফ স্টোনহেঞ্জ. Some 50 of these stones are now visible on the site, which may once have contained many more. Ever radiocarbon dating has revealed that work continued at Stonehenge until roughly 16 BCE, with the blue stones in particular being positioned multiple times. এখন প্রশ্নে কি চাইছে, প্রশ্নে চাইছে that the builders were Celtic. আচ্ছা, এখনো আসে না, তাহলে আমরা পড়ে ফেললাম কিন্তু আসে না। বাট হু ওয়ার দ্য বিল্ডার অফ স্টোনহেঞ্জ, এই যে প্রশ্ন, কারা এটা নির্মাতা কারা। 17th century আর্কিওলজিস্ট জন অবরি মেড দ্য ক্লেম দ্যাট দ্য স্টোনহেঞ্জ ওয়াজ দ্য ওয়ার্ক অফ ড্রুটস। তাহলে এটা ওয়ার্ক অফ ড্রুট, এটা হচ্ছে ড্রুট জনগোষ্ঠীর কাজ। হু হ্যাড ইম্পর্টেন্ট রিলিজিয়াস, জুডিশিয়াল অ্যান্ড পলিটিক্যাল রুলস ইন কেল্টিক সোসাইটি। এই কেল্টিক সোসাইটিতে তাদের কি ছিল, মানে সামাজিক রাজনৈতিক অনেক ভূমিকা ছিল। তার মানে এখানে আমরা পেয়ে গেলাম যে থিওরি রোজ ইন দ্য 17th century দ্যাট ইট বিল্ডার্স ওয়ার কেল্টিক ড্রুটরাই ছিল। এবারে পারপাস কেন, মেনি এক্সপার্টস এগ্রি ইট হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ড্যাশ সাইট, এটা একটা সাইট হিসেবে এটা ইউজ করা হতো। এখন পারপাস কি, এবং পারপাস ধরতে হলে আপনাকে তো আসতে হবে, এটাকে একটা সাইট হিসেবে পারপাস এখান থেকে পাইতে পারি। ইন দ্য ফ্যাক্ট সারাউন্ড দ্য আর্কিওলজি কনস্ট্রাকশন স্টোনস রিমেইনিং শ্যাডোই বেস্ট। এবারে দ্য পারপাস, এই যে দেখেন, দ্য পারপাস অফ
দ্য স্ট্রাইকিং মনুমেন্ট ইজ ইভেন মোর অফ এ মিস্ট্রি, এটাও এক ধরনের রহস্য, কেন নির্মাণ করা হয়েছিল। ওয়াইল দেয়ার ইজ এ consensus among the majority of modern scholars that Stonehenge once served the function of burial ground, এই Stonehenge এই জায়গাটা burial ground হিসেবে কি করা হতো, এটা ফাংশন করতো বা কাজ করতো। তাহলে পেয়ে গেলাম আল্লাহর রহমতে আমরা। তাহলে many experts agree that it is used as burial function site। ওকে, আবার দেখি a burial ground বা সাইট হিসেবে কাজ করতো। they have yet to determine other purpose it has। ওকে, এরপর আমরা আসলাম in the 1960 it was suggested that it worked as a kind of dash, এটা কাজ করতো এক ধরনের ড্যাশ হিসেবে। 1960 এটা বলা হলো যে এটা কাজ করতো এক ধরনের কি হিসেবে কাজ করতো। তাহলে দেখেন এগুলো আমরা পেয়ে গেলাম। ওকে, they have yet another example. In 1960 the astronomer Gerald Hawkins suggested that the clusters of major stones operated as a form of calendar। তাহলে কি হিসেবে কাজ করতো, এটা অপারেট বা কাজ করতো কি হিসেবে, ক্যালেন্ডার হিসেবে। তাহলে এখানে আমরা যদি দেখি কোশ্চেনে the in 1960 it was suggested that it work as a kind of calendar, ক্যালেন্ডার হিসেবে কাজ করতো। তাহলে গেল আমাদের এবার দেখি 9 থেকে 13, তো আমরা এগুলো আগেও দেখেছি, ট্রু ফলস নট গিভেন, যদি থাকে তাহলে ট্রু, না থাকলে দেখেন during the third phase of the construction stand slabs were placed in both the outer areas and the middle of Stonehenge site। তাহলে কোশ্চেনটা ভালো করে বললে যে তৃতীয় স্তরে যখন কাজটা শুরু হয়েছে, স্টেনলেস স্ল্যাব যেগুলো ছিল ওয়ার প্লেস, এগুলো রাখা হয়েছিল ইন বোথ দ্য আউটার এরিয়াস, বাহিরে, অ্যান্ড দ্য মিডল অফ স্টোনহেঞ্জ সাইট, এবং স্টোনহেঞ্জ সাইটের মাঝখানে। তাহলে 3 নম্বরে আসেন, তৃতীয় যে দেখেন দ্য থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন টুক প্লেস অ্যারাউন্ড 2020। ওকে, অ্যাট দিস পয়েন্ট স্টোন স্ল্যাবগুলো known as the saracen were arranged into an outer crescent or ring। তাহলে এগুলোকে রাখা হয়েছে ভেতরে এবং বাইরে, ক্রিসেন্ট অথবা রিং এর ভিতরে এবং বাইরে রাখা হয়েছে। somewhere assembled into an iconic 3-piece structure called 3 lithons, এবং কিছুকে অ্যাসেম্বল করা হয়েছে, একসাথে জোড়া দেওয়া হয়েছে কি হিসেবে, 3 লিথন হিসেবে, অর্থাৎ 3টা স্ট্রাকচারকে একসাথে। দ্যাট ইজ টল ইন দ্য সেন্টার অফ স্টোনহেঞ্জ, যেটা একেবারে সেন্টার হিসেবে কাজ করে স্টোন হ্যাঞ্জের মধ্যে সবচেয়ে উঁচু যে জায়গাটা, সেটা হচ্ছে যে 3টাকে একসাথে যখন জোড়া দেওয়া হয় তখন এটা। তার মানে এই জিনিসটা আছে আমাদের যে এটাকে ক্রিসেন্ট ফরম্যাটের মধ্যে, এই যে দেখেন তৃতীয় স্তরে যেগুলোকে রাখা হয়েছে বোথ আউটার এরিয়াস অ্যান্ড দ্য মিডল অফ দ্য স্টোনহেঞ্জ সাইটের আগে, ভিতরে বাইরে রাখা হয়েছে। তাহলে ট্রু এটা। দেয়ার ইজ সাইন্টিফিক প্রুফ দ্যাট দ্য ব্লু স্টোন স্টুড ইন দ্য সেম স্পট until approximately 16 BC, 16 BC পর্যন্ত, 1600 BC পর্যন্ত কি ছিল, ব্লু স্টোনগুলো সেম স্পটে দাঁড়িয়েছিল। এবার আসেন, তাহলে ওকে গেল, এই যে এখানে দেখেন এই যে 16 BC কথা আছে না, এখানে দেখি তাহলে রেডিওকার্বন ডেটিং হ্যাজ রিভিল দ্যাট ওয়ার কন্টিনিউড অ্যাজ, আচ্ছা এখান থেকে আমরা একটু আগে তো বললাম এখানে 3 স্টোন, এরপরে সাম 50 অফ দিস স্টোনস আর নাও ভিজিবল অন দ্য সাইড, 50টার মতন এখন আছে, উইচ মে ওয়ান্স হ্যাভ কন্টেন্ট মেনি মোর, যেখানে আরও বেশি থাকার কথা ছিল ওনারা বলতেছেন। রেডিওকার্বন ডেটিং হ্যাজ রিভিল দ্যাট দ্য রেডিওকার্বন, এটা এক ধরনের বর্তমান বৈজ্ঞানিক যে একটা আপনার এক্সামিনেশন মানে পরীক্ষা করার কি এটা দিয়ে, revealed that the work continued as Stonehenge until roughly with the blue stone in particular being repositioned multiple times। এই যে দেখেন 1600 BC পর্যন্ত যে স্টোনহেঞ্জের অবস্থান সেটা নির্ণয় করে, এবং তারা এখানে পেয়েছে যে within the blue stone in particular being repositioned multiple times, যে কয়েকবার এগুলোকে রিপোজিশন করা হয়। তার মানে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে আপনার দেয়ার সাইন্টিফিক প্রুফ দ্যাট দ্য ব্লু স্টোন স্টুড ইন এ সেম স্পট, না সেম স্পট না, এখানে বলতে রিপোজিশন, পুনরায় পজিশন করা হয়েছে, তার মানে এটা হচ্ছে ফলস। এবার 11 দেখেন, জন অব্রিস ক্লেমস অ্যাবাউট স্টোনহেঞ্জ ওয়াজ সাপোর্টেড বাই 20th century ফাইন্ডিং। 20th century ফাইন্ডিং দ্বারা 20th centuryতে যে সমস্ত প্রাচীন জিনিসপত্র পাওয়া গেছে বা আশপাশে খোদাই করে, তো সেগুলো জন অব্রির যে দাবি ছিল স্টোনহেঞ্জের ব্যাপারে সেটাকে সাপোর্ট করে। তাহলে এখন দেখেন জন অব্রিকে বের করতে হবে
ওয়ার ইজ জন অব্রি? ওকে, আমরা জন অব্রিকে বের করছি। এই যে জন অব্রিকে পেয়ে গেলাম। আর্কিওলজি জন অব্রি, এই যে আর্কিওলজি জন অব্রি made the claim that the Stonehenge was the work of Druid, উনি বলছেন, who had important religious, judicial and political rules in Celtic society. This theory was widely popularized by the antiquarian William Stokely, উনিও একজন মানে ওনার ইয়ে দিয়ে সমর্থিত। ওকে, who had unearthed primitive graves at the site. ওকে, তিনি তারা আনআর্থ করেছেন প্রিমিটিভ গ্রেভসের কথা, অর্থাৎ প্রাচীনকালের যে কবর ছিল সেটা তারা খোদাই করে বের করেছে। ইভেন টুডে পিপল হু আইডেন্টিফাইড অ্যাজ মডার্ন রুটস কন্টিনিউ টু গ্যাদার এট দ্য স্টোনহেঞ্জ ফর দ্য সামার সোলস্টিস, অর্থাৎ সামার সোলস্টিসে একটা সময় আর কি, বছরের নির্দিষ্ট সময়, ওই সময়ে এই যে রুট পিপল যারা আছে তারা ওই জায়গায় একত্রিত হন এখনও। তো বলছে হাউ এবার এই যে এই হাউ এবার দিয়ে মানে কি, এটা আগের যে কথাটা সেটার অল্টারনেটিভ বোঝাচ্ছে। In the mid-20th century, radiocarbon dating demonstrated that Stonehenge stood more than 1000 years before the Celt inhabited the region. তো এখানে বলছে 20th সেঞ্চুরির মাঝামাঝি সময়ে রেডিও কার্বন ডেটিং ডেমনস্ট্রেট, রেডিও কার্বন যেটা সেটা কি করে, ডেমনস্ট্রেট করে, যেটা এক্সপ্লেন করে যে স্টোনহেঞ্জ স্টোড মোর দ্যান 1000 ইয়ার্স বিফোর দ্য কেল্ট ইনহেবিটেড দ্য রিজন। তার মানে ওনার যে বৈজ্ঞানিক কথাটা ছিল সেটা সম্পূর্ণ বিপরীত। কি বলা হচ্ছে যে 20 শতকের দিকে যে রেডিও কার্বন যেটা আপনার শত শত বছর পেছনের জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারে, ডেমনস্ট্রেট, সেটা স্টোনহেঞ্জ স্টোড মোর দ্যান 1000 ইয়ার্স বিফোর দ্য কেল্ট ইনহেবিটেড দ্য রিজন। এই কেল্টরা আসার 1000 বছর আগ থেকেও সেখানে কি এটা ছিল। তার মানে তার এই জিনিসটা কি নয়, সাপোর্টেড নয়। জন অব্রিস ক্লেম স্টোনহেঞ্জ ওয়াজ সাপোর্টেড বাই, এত সেঞ্চুরিতে না, ফাইন্ডিং দ্বারা সাপোর্টেড হয় নাই, তার মানে ফলস। Object discovered at Stonehenge seems to indicate that it was constructed by a number of different group of people. তো ওইখানে আশেপাশে যে সমস্ত খোদাই করে যে সমস্ত জিনিসপত্র পাওয়া গেছে সেই সমস্ত জিনিসপত্রগুলোর মধ্য দিয়ে আমরা এটা বুঝতে পারি যে বিভিন্ন ক্যাটাগরির মানুষজন, বিভিন্ন গ্রুপের মানুষজন এটা বানাইছে। তাহলে এখানে এবার আমরা আসি যে many modern historians and archaeologists now agree that the several distinct tribes, এবার দেখেন several distinct tribes of people contribute to Stonehenge। এই যে পেয়ে গেলাম সোজা কথায়, তার মানে সঠিক। হ্যাঁ, each undertaking a different phase of its construction, বিভিন্ন স্তরের কাজটা বিভিন্ন গোত্রের বিভিন্ন সময়ের মানুষজন করেছেন। Bone tools and other artifact found on the site seems to support this hypothesis। তো অনেকে বলতে যে এই যে ধারণাটা এখানে আশপাশে যে মানুষের যে হাড্ডি মাড্ডি পাওয়া গেছে, টুলস পাওয়া গেছে, বিভিন্ন যন্ত্রপাতি পাওয়া গেছে, এটা এই ধারণাকেই সাপোর্ট করে। তার মানে পেয়ে গেলাম এটা ট্রু। এবার ক্রিটিসিজম অফ জেরাল্ড হকিন্স থিওরি অ্যাবাউট স্টোনহেঞ্জ হ্যাজ কাম মেইনলি ফ্রম আদার অ্যাস্ট্রোনমার। তো এখানে বলছে জেরাল্ড হকিন্সের যে ক্রিটিসিজম বা তিনার যে অর্থাৎ তিনি ক্রিটিসাইজ করেছেন থিওরিকে, একটা থিওরি দ্য স্টোনহেঞ্জ এর থিওরিকে, হ্যাজ কাম মেইনলি ফ্রম আদার অ্যাস্ট্রোনমার, এটা মূলত অন্য অ্যাস্ট্রোনমারদের থিওরি বা এটা। তাহলে এখানে কি বলছে, জন, লোকটার নাম কি, লোকটার নাম হচ্ছে জেরাল্ড হকিন্স, আমি তো বলছি জন। তাহলে জেরাল্ড হকিন্সকে কই পাবো আমরা, নিচে দিয়ে থাকবে, তাহলে এদিকে তো আমরা তখন পাইনি। তাহলে এখানে এই যে জেরাল্ড হকিংকে পেয়ে গেলাম। ওকে, তাহলে 1960-এ astronomer Gerald Hawkins suggested that the glacier of megalithic stones operated as a form of calendar, calendar হিসেবে ব্যবহৃত with different points corresponding to astrological phenomena এবং astrological অর্থাৎ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত অনেকগুলো বিষয় ছিল, such as solstices মানে হচ্ছে যখন দিন বড় রাত বড়, এই বিষয়টা। equinoxes মানে হচ্ছে তাও এই ধরনের অর্থাৎ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত কোনো একটা বিষয়। অ্যান্ড eclipses মানে আমি জানি চন্দ্র এবং সূর্যের উপর গ্রহণ লাগে, এগুলো occur in different times of the year, এই সমস্ত জিনিসগুলোর সাথে সম্পৃক্ত ছিল। while his theory has received a considerable amount of attention over the decade, তার এই যে থিওরিটা এটা অনেক মানে মানুষজন অনেক বেশি কি করেছেন, অনেকে অনেক বেশি পাত্তা দিয়েছেন বা এটার প্রতি দেখিয়েছেন, সমর্থন দিয়েছেন। Critics maintain that
Stonehenge's builders probably Stone builders lack the knowledge necessary to predict. তো ওনারা বলতেছেন যে আসলে এইটা কেমনে কি হয়েছে না হয়েছে এইটার ব্যাপারে আমরা আসলে আমাদের ওই পরিমাণ নলেজ নাই. Such events or that England's dense cloud cover would have obscured their views of the skies. তো এখানে বলতেছে যে আসলে এটা তো সম্ভব না, কারণ এটা তো যেভাবে ক্লাউড দিয়ে ভরা থাকে ইংল্যান্ডের আকাশ, আসলে এই যে সমস্ত জিনিসগুলো তো আসলে কনসিডারেশন আসার কথা না. তো মোর রিসেন্টলি signs of illness and injury, human remains on earth at Stonehenge let down. তাহলে এই যে এখানে আরো বিভিন্ন বিষয়গুলো বলা হচ্ছে যে ইলনেসের যে বিষয়টা, ইনজুরির যে বিষয়টা, in the human remains on earth at Stonehenge led a group of British archaeologists to speculate that it was considered a place of healing. অনেকে মনে করতেন যে এই জায়গায় গেলে আপনি রোগ বালাই সুস্থ হবে, এই সমস্ত এই জিনিসগুলো. Perhaps because the blue stones were thought to have creative power, curative power. মনে করেন যে ব্লু স্টোনগুলোর কিউরেটিভ বা রোগ সারানোর মতন কি রয়েছে, ক্ষমতা রয়েছে. তাহলে যে এখানে যে কথাটা বলা হলো, ক্রিটিসিজম অফ জেরাল্ড হাউকিন্স, এই যে জেরাল্ড হাউকিংসের ক্রিটিসিজম থিওরি অ্যাবাউট স্টোনেজ হ্যাজ কাম মেইনলি ফ্রম আদার অ্যাস্ট্রোনমার থেকে এটা আসছে. তাহলে এখানে অ্যাস্ট্রোনমারের কথা বলা নাই, উনি একটা কথা বলেছেন. তো এই কথাটাকে অনেকে সমর্থন দিয়েছেন, আবার তার ক্রিটিসিজম হয়েছে যে আসলে এই জিনিসটা তো এইভাবে হওয়াটা সম্ভব না বা পসিবল না, এটা হচ্ছে কথা. কিন্তু আদার অ্যাস্ট্রোনমারদের থেকে আসছে এই কথা তো উল্লেখ নাই, তাহলে এই জিনিসটা হচ্ছে নট গিভেন. তাহলে আজকে আমরা পড়ে ফেললাম আল্লাহর রহমতে. তো ইনশাল্লাহ আমরা দ্বিতীয় নাম্বার যেটা আছে, অর্থাৎ প্র্যাকটিস টেস্ট 2 ফ্যাসেজ 2, যেটা প্র্যাকটিস টেস্ট 2 এর ফ্যাসেজ 2, তো সেটা ইনশাল্লাহ দিয়ে দিব. তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই দোয়া করবেন. আল্লাহ হাফেজ.